থেকে 10 বছর আগে জাতীয় জীবনের এক ভয়ঙ্কর রক্তপিপাসু যে দানবের উত্থান হয়েছিল, সেই দানবের নির্মম নির্যাতনে এদেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির গুলশানস্থ কার্যালয়ে চেয়ারম্যানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এই অবরুদ্ধ জাত অবরুদ্ধ নয়, আইন শৃঙ্খলা বাহিনী, এরপরে বালির ট্রাক, এরপরে কাঠের ট্রাক চারিদিক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। মায়ের এই নির্মম নির্যাতনের দৃশ্য দেখে সুদূর মালয়েশিয়ায় অসুস্থ তাদের কনিষ্ঠ পুত্র অর্থাৎ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র উদ্ধারের এদেশের এক অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ওই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারেনি। সে অসুস্থ ছিল, সে পৃথিবী থেকে বিদায় নেয়। তার এই বিদায়ের মধ্যে দিয়ে, এই করুণ বিদায়ের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছিল। বন্ধুরা আমার, একজন মায়ের কাছে তার সন্তানের মৃত্যুর কোলে ঢলে পড়া এবং মৃত সন্তানের মাথা যখন মায়ের কোলে, এই দৃশ্য সেদিন এদেশের কোটি কোটি মানুষ কেঁদেছে, অশ্রু সজল নেত্রে সেদিন দেখেছে শেখ হাসিনার বর্বরতা, শেখ হাসিনার নিষ্ঠুরতা। একজন সন্তান হারা মাকে কি ভয়ঙ্কর অবরুদ্ধ করে রেখে তার সন্তানের সৎকারের জন্য কোনো সুযোগ দেয়নি। বন্ধুরা আমার, সেই আরাফাত রহমান কোকোর আজ 10ম মৃত্যুবার্ষিকী। আজকে বিএনপির সকল স্তরের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে ফাতেহা পাঠ করেছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। বন্ধুরা আমার, এই যে এত ত্যাগ, এই যে এত আত্মদান, জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ শুধু একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য, একটি মুক্ত বাতাস, বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলশ্রুতিতে 5ই আগস্ট বাংলাদেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু বন্ধুরা আমার, জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক, কোন উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। বন্ধুরা আমার, যে গণতন্ত্রের জন্য, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য 16 বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ, জনগণ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা। এটা কি কোনো অন্যায়? অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। গণতন্ত্র মানে আলোচনা হবে, সমালোচনা হবে, যারা সরকারে থাকবেন তারা সেটি গ্রহণ করবে। এক পাশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি 2 টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে।
তো সরকারের এই যে দৃষ্টিহীনতা, আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা, দৃষ্টি না দেওয়া, এর জন্য কি সমালোচনা করা যাবে না? সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে ১/১১ পুনরাবৃত্তি হবে? আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের পর বছর আমরা থেকেছি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শিখাবে? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন? কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? আমরা তো এই কথা শুনতে চাই না। আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যুগের পর যুগ চলতে পারে সংস্কার, নানা কারণেই নতুন নতুন সংস্কার হতে পারে। কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া, গণতন্ত্রের যে প্রবাহমানতা, এটাকে আপনি আটকে রাখবেন কেন? এটার জন্য তো গণতন্ত্র মানে মানুষ, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন সেটার উপর আপনার ইয়ে করবেন। আপনার যে প্রশাসন, এই আন্দোলনের পর এখনো 70% মানুষ আওয়ামী লীগের দোষর, ফ্যাসিস্টদের দোষর, তারাই দেশ চালাচ্ছে। যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন, কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে দেননি। অধিকাংশ সচিব, অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দোষর, তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছে। তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে? কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন? কারণ ওরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে আছে, কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে, আজকে খুন জখম বেড়ে গেছে। কেন বেড়েছে? কারণ ওই দোসররা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা আছে। তাহলে আজকে কাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন? ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সরকারি সংস্থা, তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছেন। তাতে নাকি জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন, ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে, কিন্তু আপনি আপামর জনসাধারণের সাথে কথা বলেন, তারা কি চায় দেখেন। যে জিনিসটি আজকে 16 বছর 1.5 যুগ বন্ধ, আজকে জনগণরা ভোট দিতে পারে না। আজকে জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না। সেইটাকে বাদ দিয়ে আপনারা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর পার্লামেন্ট নির্বাচন। এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এগুলোর দিকে দৃষ্টি দেন। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। যদি এই কথাগুলো আসে, তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আর বিশেষ করে আমরা দেখেছি যে সরকার গঠনের পরে কি কোনো উপদেষ্টা কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে। তো প্রথম থেকেই যদি এই 16 বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করে ইলিয়াস আলীর মতো এমপি, চৌধুরী আলমের মতো কাউন্সিলর, সাইফুল ইসলাম হিরুর মতো আপনার আরেকজন এমপি, আপনার ইয়ের মতো কি বলে সুমনের মতো যুব নেতা, জাকিরের মতো ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে যায়, যে দলের নেতা কর্মী, সেই দল গণতন্ত্রের জন্য এক অক্ষয়, এক অব্যয় যে পথ দিয়ে তারা এগিয়েছে, যে গণতন্ত্রের যে অক্ষয় অব্যয় চেতনা নিয়ে এগিয়েছে, আপনারা তাদের প্রতি বিরূপ মন্তব্য